নমস্কার দর্শক বন্ধুরা, মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা মহাশয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে প্রথমেই জানাবো নতুন বছরের শুভেচ্ছা। আমিও শুভেচ্ছা জানাই। আমরা যেটা দেখছি যে এই বিগত কয়েক মাস ধরে যেটা চলছে যে আগামী 19শে জানুয়ারি ব্রিগেড জনসমাবেশ এবং সেই জনসমাবেশকে সামনে রেখে একাধিক কর্মসূচি সারা রাজ্য জুড়ে চলছে, পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ জেলাতেও চলছে। এই যে রাজ্য স্তরের নেতাদের সঙ্গে একটা ব্লক স্তরের এবং জেলার যে কর্মীদের জনসংযোগ আপনারা বাড়াচ্ছেন, এই কর্মযজ্ঞটা যেভাবে চলছে, তো আমাদের মুর্শিদাবাদ জেলাতে তার প্রস্তুতিটা কীরকম 19শে ব্রিগেডকে সামনে রেখে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ আমাদের দলের সামনে এখন সবথেকে বড় প্রোগ্রাম হচ্ছে 19শে জানুয়ারি ব্রিগেড চলো। ডাক দিয়েছেন দিদি মমতা, ব্রিগেড চলো জনতা। এই স্লোগান নিয়ে আমরা ঘরে ঘরে ফিরছি এবং ব্যাপক সাড়া। ইতিমধ্যে আমরা এই প্রোগ্রামকে সফল করতে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ব্লকে, মহকুমায় আমরা প্রস্তুতি সভাও করেছি, আরও হবে। এবং এই প্রস্তুতি সভাগুলোতে ব্যাপক মানুষের সমাগম এবং আমরা প্রায় মধ্যে 25 থেকে 30টা সভা করে ফেলেছি। তার মধ্যে 10 থেকে 15টা সভায় আমাদের অবজারভার নেতা, বাংলার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছেন। গতকালও তিনি এখানে এসেছিলেন। তিনি এসে কালকে জঙ্গিপুরে একটা সভা করেছেন, আর বহরমপুরে আবার টেক্সটাইলের মোড়ে এই সভা করেছেন। দুটি প্রস্তুতি সভা। আবার আগামী 10 তারিখে জানুয়ারি সাগরদিঘিতে প্রস্তুতি সভা, ব্যাপক প্রস্তুতি। আমি এইমাত্র কি সাগরদিঘি থেকে আসছি। তো এই যে চারিদিকে প্রস্তুতি সভা, তাতে আমরা একটা জিনিস দেখছি যে ভীষণ মানুষের সাড়া, এবং তারা সবাই চায় যে 19 তারিখ আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন, সেই ডাকে তারা সাড়া দিয়ে তারা কলকাতায় পৌঁছাতে চান এবং নেত্রীর হাতকে তারা শক্ত করতে চান। অর্থাৎ যেটা আমরা জানতে চাইলাম যে জনসংযোগ কোথাও গিয়ে বাড়ছে, মানে এই প্রস্তুতি সভার মধ্যে দিয়ে 19শে ব্রিগেডকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর কাজ কিন্তু একদম প্রস্তুতি চরমে, এটা আমরা বলতেই পারি। এই প্রস্তুতি সভা অর্থাৎ 19শে ব্রিগেড জনসমাবেশ এবং তারপরেই যে বড় কর্মযজ্ঞ, অর্থাৎ সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, এবং তার আগে যে মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং এই ব্রিগেড চলো কর্মসূচির পরেই আসন্ন লোকসভা নির্বাচন। তো সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি বলবেন? নির্বাচনের প্রস্তুতি তো আলাদা করে কিছু হয় না, এটা আমাদের সারা বছরই কাজ হয়। সারা বছর তৃণমূল কংগ্রেস হচ্ছে মা মাটি মানুষের দল, এরা মাটির কাছাকাছি থাকে। এবং আমাদের নেত্রী যে সরকারের নাম দিয়েছেন, এটা তিনি অন্য কোনো নাম দিতে পারতেন, কিন্তু কোনো নাম না দিয়ে তিনি মা মাটি মানুষ এই কথা বলেছেন। তার মানে মানুষের কাছাকাছি, মানুষের সাথে। তো সারা বছরই আমরা মানুষের সাথে থাকি, আলাদা করে নির্বাচনের জন্য আমাদের কিছু ভাবতে হয় না। নির্বাচনের সময় একটু আমরা বেশি করে হয়তো এই যে 19শে ব্রিগেড জনসমাবেশ, এটাও কি একটা কোথাও প্রস্তুতি নয় লোকসভা নির্বাচনে? সেটা তো একটা থাকেই। একটা ধরুন আমরা রাজনৈতিক দল, এবং যে দলটা মানুষের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, আমরা মুখ্যমন্ত্রীকে পেয়েছি তো এই নির্বাচনের মধ্য দিয়ে। আবার আমরা আজকে এই যে মুর্শিদাবাদে পঞ্চায়েতগুলো সব পেলাম, জেলা পরিষদ পেলাম, সবই তো সে ভোটের মধ্য দিয়ে। অতএব ভোটের একটা তো প্রস্তুতি চিন্তা মাথায় থাকেই আমাদের, কিন্তু সেটাই মুখ্য নয়। মুখ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে জনসংযোগ, এক। আর দুই হচ্ছে মুখ্যমন্ত্রীর যে ঘোষিত বিভিন্ন পরিষেবা, বিভিন্ন, আপনি জানেন আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে যে বিভিন্ন যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষ প্রকল্পের কাজ পাচ্ছে কিনা, হ্যাঁ, সেটাকেও দেখা। এই যে দৈনন্দিন দেখা মানুষের পরিষেবাগুলো পাচ্ছে কিনা, এটাই আমাদের হচ্ছে প্রধান কাজ। আর তার মধ্যে দিয়ে অটোমেটিক দল এবং নির্বাচনী প্রস্তুতি দুটি হয়ে যায়। একদমই তাই। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিগেড ভোটে কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় জনসংযোগ বাড়ানোর কাজ আপনারা করছেন, এবং আপনি যেটা বলছেন বারবার করে যে কর্মী সমর্থকদেরকে একবারে ঝাঁপিয়ে পড়ার জন্য এই ব্রিগেড সমাবেশে, তো কতটা জেলায় দল তৎপর এবং কর্মী সমর্থকরা কতটা চাঙ্গা করতে পেরেছেন তাদের? ভীষণভাবে, মানে এটা খুব ভালো
প্রশ্ন করেছেন। আমাদের চাঙ্গা মানে কি, আমি আপনাকে ইতিমধ্যে বললাম যে আমরা 25 থেকে 30টা মিটিং ইতিমধ্যে করেছি। তার মধ্যে অন্তত গোটা 15 মিটিং আমাদের শুভেন্দু অধিকারী এসছেন। আবার গতকালকে দোলা সেন আমাদের INTTUCর প্রেসিডেন্ট রাজ্যের, তিনি কালকে যোগীপুরে এসেছিলেন। তো এই যে সবাই আসছে এবং আমরাও যাচ্ছি প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি মানে অঞ্চলে, তাতে তো লোক একটা হচ্ছে। আজকে যেমন আমি সাগরদিঘির বারালা এবং সাগরদিঘি প্রপার এই অঞ্চল দুটো জায়গায় মিটিং করলাম 10 তারিখের প্রস্তুতি নিয়ে। প্রতিনিয়ত আমরা মানুষের সঙ্গে রয়েছি, তাতে তো মানুষ এটা ভীষণভাবে তারা জাগ্রত হচ্ছেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একদমই তাই। এবং সেই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা দিন বাকি নেই যে জেলার কোথাও প্রস্তুতিমূলক সভা বা মিছিল হচ্ছে না, সবাই আমরা ব্যস্ত এটা নিয়েই ব্যস্ত। এবং সামনে ব্রিগেডের দিকে যেরকম সব রাজনৈতিক দলের চোখ রয়েছে, পাশাপাশি কিন্তু পার্টিকুলার এই আমাদের জেলার উপরেও একটা আলাদা নজর রয়েছে। এটা কোথাও যে মুর্শিদাবাদ থেকে কত কর্মী সমর্থক ব্রিগেডে যাচ্ছে এবং সেটা নিয়েই কিন্তু আপনাদের এই কর্মযজ্ঞ চলছে, যে এত প্রস্তুতি সভা। তো আপনি কতটা আশাবাদী 19 তারিখ আমরা কি ছবিটা দেখতে পাবো? আমরা দেখুন এখান থেকে 2 লক্ষ লোক মানুষ নিজের প্রস্তুতি নিয়েছে, 2 লক্ষ। তাতে আমাদের 3 থেকে 4 দিন আগে থেকে আমাদের যাওয়া শুরু হয়ে যাবে এবং কলকাতায় সেখানে কোথায় থাকবে, কি করবে, সেটাও আমরা দেখছি, ব্যবস্থা করছি। তো সেগুলো আমরা প্রস্তুতি নিয়েছি এবং এই যে আমরা 3 থেকে 4 দিন আগে নিয়ে যাব, তার কারণ হচ্ছে 2 লক্ষ লোক তো একদিনে নিয়ে যাবে না, সম্ভব নয়। ট্রেন বলুন, গাড়ি বলুন, ট্রেনই হচ্ছে মূল আমাদের যানবাহনের মধ্যে পড়ে, যাতায়াতের মধ্যে পড়ে। সেই কারণে আমরা 3 থেকে 4 দিন আগে যাওয়াটা শুরু করব এবং সেটা কলকাতাকে আমরা জানিয়েছি, তারা সেই মতো আমাদেরকে ব্যবস্থাও করছেন। তো এই যে ব্যাপক প্রস্তুতি, এই যে সারা, আর সবথেকে লক্ষ্য আমরা করছি মিটিংগুলোতে গিয়ে মহিলাদের মধ্যে, মায়েদের মধ্যে, বোনদের মধ্যে খুব সারা, তারা যাবেন কলকাতায় এবং তারা প্রতিটি মিটিংয়ে তারাই সংখ্যায় বেশি আসছে। তো এটা একটা খুব ভালো লক্ষণীয় যে মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী মহিলা, আর তার ডাকে সাড়া দিয়ে যেমন সারা বাংলা এগিয়ে এসছে এবং তার ডাকে সাড়া দিয়ে আজকে মায়েরাও ঘর থেকে তারা বেরিয়ে এসে মমতাকে সমর্থন করছে। এটা একটা বাড়তি পাওনা আমাদের কাছে। যেটা যে সুব্রতবাবু, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে প্রস্তুতি সভা, এত মিটিং, মিছিল, জনসমাবেশ, জনসংযোগ, সবকিছুর রেজাল্ট আপনারা পাবেন ওই 19 তারিখ ব্রিগেড সমাবেশে। তো মানে আপনার কাছে চিত্রটা ঠিক কিরকম, যে একবারে কি আমরা বলতে পারি যে জনজোয়ার মুর্শিদাবাদ থেকে আছড়ে পড়বে ব্রিগেড? একদমই তাই। কারণ হচ্ছে দেখুন এবার প্রেক্ষাপটটা একটু অন্যরকম। এমনিতে তো আমরা যাই প্রতিবার, কিন্তু এইবার প্রেক্ষাপটটা হচ্ছে কিছুদিন আগেই যে পঞ্চায়েতের নির্বাচনটা হলো, সেই কিন্তু ইলেকশনে আমরা কিন্তু ব্যাপক জয়লাভ করেছি। আমরা জেলা পরিষদের 70টা আসনের মধ্যে 69টা পেয়েছি, গ্রাম পঞ্চায়েত প্রায় সবগুলো, পঞ্চায়েত সমিতি সবগুলো। এই যে একটা ব্যাপক জয় এবং এই যে গ্রাসরুটে আমাদের সব নির্বাচিত প্রতিনিধিরা আছেন, তারাও তো প্রচণ্ডভাবে রাস্তায় নেমেছেন এবং অল এমএলএ 11টা এমএলএ তারা রাস্তায় নেমেছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা রাস্তায় নেমেছে, সভাধিপতি নেমেছে, গ্রাম পঞ্চায়েতের সভাপতি নেমেছে, সকলে জেলা পরিষদের মেম্বাররা নেমেছে, দল রয়েছে, আবার নির্বাচিত প্রতিনিধিরা রয়েছে। এই সকলে মিলে চেষ্টার ফলে এবার জনজোয়ার আছড়ে পড়বে। একদমই তাই। এবং যে প্রস্তুতি সভা যেটা হবে, ব্রিগেড সমাবেশ যেটা হতে চলেছে, তার রেশটা কি কোথাও এই আগামী দিনের লোকসভার প্রস্তুতিতে মানে জেলাতে আপনাদেরকে কোথাও বাড়তি শক্তি যোগাবে বলে মনে করছেন? নিশ্চয়ই। কারণ ধরুন এই যে আমরা এবং সেটা কিভাবে ব্রিগেডে নিয়ে যাচ্ছি, মানুষের সঙ্গে ভোটের দিন গিয়ে ভোট চাইতে কেউ ভোট দেয় না। তো আমরা যদি তাদের সঙ্গে প্রতিরোধ থাকি, তখন তারা বলতে হবে না, তারাই জিজ্ঞেস করবে আপনাদের প্রার্থীটা কে হচ্ছে, তারা খুঁজে নেবে তৃণমূলের প্রার্থীকে। আমরা দলটাকে প্রচার করে ভোট নেওয়ার থেকেও মানুষ খুঁজুক যে তৃণমূলের প্রার্থী কে আছে, মমতা ব্যানার্জির প্রার্থী কে আছে, এই জায়গাটায় দলটাকে আমরা নিয়ে যাচ্ছি। যে মানুষ আমাদের এই সারা বছরের যে তাদের সঙ্গে থাকা, তার থেকে যেন মানুষের যে মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করা, যে মানুষ খুঁজে নিক মমতা ব্যানার্জির প্রার্থীকে, এই জায়গাটায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাতে আমার মনে হয় আমরা অনেকটা সফল হয়েছি এবং আরও অনেকটাই সফল হব। এবং আপনি এটা কি বলবেন যে এই প্রস্তুতি সভাটা আগামী লোকসভা নির্বাচনে বাড়তি শক্তি যোগাবে জেলা তৃণমূল দলকে? 100% যোগাবে, অবশ্যই।
আমরা একটু অন্য দিকটাতেও আসবো, যেরকম সামনে 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ, এখন যেটা মুর্শিদাবাদ জেলা একটা বড় কর্মযোগ্যতা চলছে, কিন্তু পাশাপাশি আরেকটা দিক যদি দেখি, বারবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে যেটা চর্চা চলছে তৃণমূল দলকে নিয়ে, যে গোষ্ঠী কোন্দলের দিকটা, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের শক্তি বাড়ছে। আমরা পঞ্চায়েতে প্রায় সবটাই আসন আমরা পেয়েছি। স্বাভাবিকভাবে বিরোধী পক্ষ আর বলার কোনো জায়গা পাচ্ছে না। তার সঙ্গে রয়েছে মমতা ব্যানার্জির উন্নয়ন। আজকে আমাদের মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, জল প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে আমাদের রূপশ্রী থেকে শুরু করে খাদ্যসাথী, 2 টাকা কিলো চাল 8.5 কোটি মানুষ পাচ্ছে সারা বাংলায়। একটা শিশু জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত শিশু সাথী, তারপরে সমব্যথী, এই যে মানুষ জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রে। তারপরে কৃষকদের জন্য মমতা ব্যানার্জি বছরে 2 বার তারা যদি চাষ করে 5,000 টাকা করে অনুদান দেবেন, যাতে চাষ ভালো হয়। এবং প্রায় 3,500 কোটি টাকা তিনি কৃষকদের জন্য দিয়েছেন। ইতিমধ্যে অনেক ঋণ মুকুব করেছেন। মানে প্রতিটি ক্ষেত্রে আমাদের নেত্রী তার হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার। তো এই সবটা মিলিয়ে আজকে যে জায়গায় আমাদের দল এসছে, তখন বিরোধী পক্ষ আর কিছু বলার সুযোগ পাচ্ছে না। তখন কি বলবে? বলবে যে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা আমাদের কাজের প্রতিযোগিতা। ধরুন আজ কালকে আমাদের একটা মিটিং হয়েছে বহরমপুরে, একটা হয়েছে জঙ্গিপুরে। একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা ছিল যে জঙ্গিপুরটা বেশি বড় হয় না বহরমপুর বড় হয়। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা আমরা তো চাইছি যে বহরমপুরকে জঙ্গিপুর হারিয়ে দেবে, জঙ্গিপুরকে বহরমপুর হারাবে। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাকে অনেকে ভাবছে গোষ্ঠীদ্বন্দ্ব, তা নয়। আপনি বলছেন যে এটাতে কোথাও দল শক্তিশালী হচ্ছে এবং উন্নয়নটাই হচ্ছে মানে এটার প্রতিযোগিতা, একটা কি বলবো পজিটিভ একটা কম্পিটিশন, যে আমরা দলকে কত বেশি করে করতে পারে। সেখান থেকে ওরা ওটাকে নাম দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা নয়। অর্থাৎ জেলার নেতাদের মধ্যে একটা মানে কম্পিটিশন এটা আমরা ক্রিয়েট করেছি, যে কে কত বড় মিটিং করতে পারে, কে কত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারে। এই প্রতিযোগিতাটাকে ওরা ওইভাবে একটা নাম দিয়ে আমাদেরকে বলতে চাইছে। অর্থাৎ যদি আমি একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই, যে এই যে রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে, এটাকে আপনি বিরোধীদের একটা বক্তব্য বলেই উড়িয়ে দেবেন, নাকি এই গোষ্ঠী কোন্দল দলের ভেতরে কোথাও বেগ দেবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের গোষ্ঠীদ্বন্দ্বটা হওয়ার কোনো জায়গা নেই, কোনো স্কোপ নেই। তার কারণ হচ্ছে আমাদের দলে কোনো নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা বলে কিছু নেই। একটাই নেতা, নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির আন্ডারে আমরা সবাই সৈনিক। আমি এমএলএ সৈনিক, শুভেন্দু অধিকারী মন্ত্রী, ও সৈনিক। আবার আরেকজন যদি কেউ থাকে সেও সৈনিক, যুব প্রেসিডেন্ট সেও সৈনিক। প্রত্যেকে আমরা সৈনিক, কেউ আমাদেরকে নেতা বলে মনে করি না। নেতা মনে করি একজনকে, মমতা ব্যানার্জি। তাহলে কোথায় আমাদের গোষ্ঠী হবে? নেতা হওয়ার তো কম্পিটিশন নেই, কে কত কাজ করতে পারে তার কম্পিটিশন। অতএব এখানে গোষ্ঠীদ্বন্দ্বের গল্প দিয়ে এই যে আপনি বলছেন যে দলীয় নেতাদের মধ্যে প্রতিযোগিতা, আপনি বিষয়টাকে এভাবে দেখছেন, কিন্তু যেভাবে চর্চা শুরু হচ্ছে সেইটা কোথাও গিয়ে একদম বুথ লেভেলের কর্মীদের বা একদম ব্লক স্তরের কর্মীদের মধ্যে কোথাও কি প্রভাব বিস্তার করছে না? এটা না, ওইভাবে করছে না। আপনারা এটা একটু লক্ষ্য করে দেখবেন, এই 19শে জানুয়ারি প্রশ্নগুলো আপনারা করছেন ঠিকই আছে, কিন্তু 19শে জানুয়ারি লক্ষ্য করে দেখবেন যে কোনো বুথ কি আমাদের বাদ যাচ্ছে, যে যারা মিটিংয়ে অ্যাটেন্ড করছে না। মূল লক্ষ্যটা কি? নদী পাহাড়ে জন্ম নেয়, সমুদ্রে গিয়ে মিশে যায়। তো মমতা ব্যানার্জি হচ্ছে সমুদ্র। নদী যেখান থেকে সৃষ্টি হোক, নদী হোক, নালা হোক, ছোট হোক, সবই তো লক্ষ্য সেই মমতা ব্যানার্জি। অতএব অবশেষে হচ্ছে মমতা ব্যানার্জি। তো ওই জায়গাতে আমাদের কিন্তু খুব ব্যাপারটা খুব কনসলিডেট, মানে সলিডারিটি। তো এই যে সলিডারিটি, মানে মমতা ব্যানার্জির ক্ষেত্রে আমরা ওখানে গিয়ে সবাই বিলীন হচ্ছি, সেই জায়গাটা কিন্তু আমাদের ঠিকঠাক রয়েছে। অতএব যদি কোনো মত পার্থক্য হয়, মতবিরোধ হবে না।
আচ্ছা, যেহেতু আমরা একদম সরাসরি শুনলাম জেলা সভাপতির বক্তব্য এই বিষয়ে, এবং আরেকটা বিষয় যে মুর্শিদাবাদ জেলায় প্রথম থেকে যেটা বলা হয়েছিল তৃণমূল দলের তরফে যে উন্নয়নকে হাতিয়ার করেই আমরা মানে আপনাদের দল এগোচ্ছে উন্নয়নকে হাতিয়ার করে, কিন্তু এবং উন্নয়নকে হাতিয়ার করে আগামী 3টে লোকসভাতে তৃণমূল দল লড়বে এখানে, এবং বিরোধী পক্ষ যে গুঞ্জন তুলছে যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল হয়তো আসন নাও পেতে পারে, কারণ সেটা গিয়ে কোথাও আপনাদের সেই গোষ্ঠী কোন্দল, এটা এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটাও বিরোধীদের একটা প্রচার, মানে তাদের তো কিছু বলার নেই। তাদের তো ধরুন আগে কি হতো, আগে আমাদের মুর্শিদাবাদে ওমেন ট্রাফিকিং খুব হতো, এবং অল্প বয়সের মেয়েদেরকে বিয়ের নাম করে তারা বিক্রি হয়ে যেত, বাবা মা অভাবের তাড়নায় তারা বিক্রি করে দিতেন। তো এটাকে আমরা আমাদের রোখার জন্য স্কুল কলেজের ড্রপ আউট এগুলোকে রোখার জন্য আমাদের নেত্রী কী করলেন, আপনার মিড ডে মিল ওটাকে আরও সক্রিয় করলেন। মিড ডে মিলের ফলে একবার খুবই প্রান্তিক গরিব মানুষরাও তারা কিন্তু স্কুলে ছেলেকে পাঠাচ্ছে, যে সেখানে গেলে তার সে ছেলেটা অভুক্ত থাকবে না, স্কুলে পড়বে এবং সে পেট ভরে দুটো খেতেও পাবে। এটা একটা সাইড হলো। দ্বিতীয় হচ্ছে যে মেয়েদের ড্রপ আউটটা ছিল যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিত বাবা মারা টাকার বিনিময়ে, এবং এখানে কি করেছে মমতা ব্যানার্জি কী করলেন, কন্যাশ্রী মানেটা কি, যে সে যদি 11-12 পর্যন্ত পাশ করে বেরোয়, 18 বছর বয়স হয়, সে যদি পড়ার সময় থাকে, 18 বছর বয়স হলে হবে না, পড়তে হবে, কি থাকে সে 25,000 টাকা পাবে, প্লাস স্কুলে সে 500 টাকা করে 1000 টাকা করে পাবে দুবার। তো এই যে ব্যাপারটা, এতে বাপ মা দেখছি যে না, মেয়েকে তো আমার স্কুলে পাঠানোই ভালো, তাহলে তার ড্রপ আউটটা হলো না, আবার অল্প বয়সে বিয়ে সেটাও হচ্ছে না, তাহলে 18 বছর পর্যন্ত সে পড়ছে, তাহলে ওমেন ট্রাফিকিংটা কিন্তু অনেক কমে গেল। আর একটা কী হচ্ছে, যে এবার ওই টাকাটা তাকে বিয়ের জন্য রাখতে হবে না, পড়াতেই হবে, কারণ মুখ্যমন্ত্রী রূপশ্রী করেছেন। 18 বছর বয়স হয়ে গেলে পড়াশোনা হয়ে যাওয়ার পর যদি বাবা মা চালকে বিয়ে দেবেন, তাহলে রূপশ্রী তো 25,000 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আগে বাবা মা ইনসিকিউর ফিল করতেন, কিন্তু মমতা ব্যানার্জির সৌজন্যে আজ কিন্তু কন্যা সন্তান আমাদের কাছে আর ভারী বস্তু নয়, সেও আমাদের সমাজের একটা নতুন আলোর মুখ দেখতে পাবে এবং দেখাবে, সেই জায়গাটায় মমতা ব্যানার্জি তৈরি করেছে। তার ফলে কী হচ্ছে, গ্রামেগঞ্জে আপনি দেখবেন ড্রপ আউট মানে স্কুল কলেজে না পড়া অনেক কমে গেছে, তারা পড়ছে, এবং মেয়েরা খুব নাবালিকা মেয়ে বিয়ে বন্ধ হয়েছে, এবং ওমেন ট্রাফিকিংটা অনেক বন্ধ হয়েছে। মুর্শিদাবাদে এখন একটা মানে কি বলবো, সুন্দর পরিবেশ বাতাবরণ গ্রামে গ্রামে তো তৈরি হচ্ছে। এটা কি চায় না মানুষ? এটা তো চায়। তাহলে এর জন্যই কিন্তু আজকে মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ। তাহলে মানুষ কি চাইবে যে খাদ্য সাথী 2 টাকা কিলো চাল, মিড ডে মিল, এবং কন্যা সন্তানদের পড়াশুনো, এবং সবুজ সাথীর সাইকেল, এবং শিশুকে স্কুলে নিয়ে গেলে একই পোশাক পরে তারা যাবে, বড়লোকের ছেলে যা পোশাক পরবে গরিবও তাই পরবে, কারণ ওই পোশাকটা গভর্নমেন্ট মানে সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছেন। তো এইভাবে একটা সমতা সৃষ্টি করেছেন, যার ফলে বিরোধীদের কিছু বলার থাকছে না, তারা এখন এইসব বলতে সিট পাবে না। অর্থাৎ বিরোধীদের এটা আপনি অপপ্রচার বলেই বিষয়টা উড়িয়ে দিতে চাইছেন। আচ্ছা, আমার যেটা পরের প্রশ্ন, মূল হচ্ছে দলকে শক্তিশালী করা, এবং সেই দলকে শক্তিশালী করার জন্য এত কর্মযোগ্য এত কিছু দলীয় সংগঠনকে চাঙ্গা করতে মুর্শিদাবাদ জেলায় আপনার কি কর্মসূচি রয়েছে ব্যক্তিগতভাবে, মানে জেলা সভাপতি হিসেবে, এবং দলের কি পরিকল্পনা রয়েছে? আমার ব্যক্তিগত মানে সভাপতি হিসেবে যেটা দায়িত্ব, সভাপতি নিজে তো কাজ করবেনি, তার থেকে খুব বড় তার দায়িত্ব হচ্ছে সবাইকে কাজ করানো। সভাপতি নিজে কাজ করবে, অর্থাৎ দলটাকে সবসময় চাঙ্গা রাখা, সবাইকে কাজে যুক্ত করে দেওয়া। আমার প্রথম পদক্ষেপ ছিল ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করা, যেখানে পুরনো লোকগুলোকে জায়গা দেওয়া। আমাদের যারা লোক তারা তো ব্লকের সভাপতি হয়ে আছে, বিভিন্ন তারা পঞ্চায়েতের প্রধান হয়েছে, কেউ জেলা পরিষদ হয়েছে। এবার যারা পুরনো আমাদের কর্মী, যারা প্রথম দিন থেকে তৃণমূলটা করছে 98 সাল থেকে, অনেক কর্মী হয়তো বসে গেছে, তারা কাজ পাচ্ছে না, সেই পুরনো লোকগুলোকে সামিল করে আমি ডিস্ট্রিক্ট কমিটি ঘোষণা করেছি। তার ফলে একটা বিরাট সেকশন তারা আজকে অ্যাক্টিভলি কাজ করার একটা জায়গা পেয়ে গেছে। এটা কিন্তু সভাপতির মেন কাজ, যে নিজের কাজ করার সঙ্গে সঙ্গে অন্যদের কাজ করার শুরুটা বেশি করে দেওয়া, গোটা দলটাকে রাস্তায় নামিয়ে দেওয়া।
এই এই ব্যাপারটা হচ্ছে সভাপতির কাজ, আর সেটাই আমি করছি। মমতা ব্যানার্জির ছবি, তার আদর্শ, তার নির্দেশ আর আমাদের কর্ম পরিকল্পনা, এই মিলে আমরা গোটা জেলার সমস্ত স্তরের কর্মীকে আমরা রাস্তায় নামাতে চেষ্টা করছি, করে যাচ্ছি। আর আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলাদা করে কিছু প্রস্তুতি পরিকল্পনা? সেগুলো আমরা 19-এর পর ভাববো। এখন আমরা 19টাকে নিয়ে ভাবছি, আর সংগঠনকে আরও চাঙ্গা, আরও বেশি শক্তিশালী করা, মানুষের কাছে আরও পৌঁছানো, দলকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকেও মিটিংয়ে বলেছি যে দেখো, মাথা নিচু করতে শিখতে হবে, মাথা উঁচু করে লড়াই করতে হবে শত্রুর সঙ্গে, আর মাথা নিচু করে কাজ করতে হবে মানুষের কাছে। তুমি যত মাথা নিচু করবে মানুষের কাছে, মানুষ তোমার মাথাটাকে তত উঁচু করে দেবে। অতএব মাথাটা নিচু করতে শিখতে হবে। আমাদের এটাই বক্তব্য, মমতা ব্যানার্জির এটাই বক্তব্য, যে মাথাটা নিচু করতে শেখো। কোথায়? মানুষের কাছে। মানুষই তোমার মাথাটাকে উঁচু করে দেবে। আমি যদি উঁচু করতে যাওয়া হবে না, আমাকে নিচু করে কাজ করতে, মানে সেবা করতে হবে, মানুষ তখন অটোমেটিক আমার মাথাটাকে উঁচু করে দেবে। এটাতেই আমরা বিশ্বাসী। অর্থাৎ সভাপতি কিন্তু যথেষ্টই আশাবাদী 19শে ব্রিগেড নিয়ে এবং আসন্ন লোকসভা নির্বাচন এবং দলের কর্মসূচি নিয়ে দলকে চাঙ্গা করা, যেটা তার দায়িত্ব, সেটা তো করছেই। পাশাপাশি সুব্রতবাবু, যে একটা গুঞ্জন তো শোনা যাচ্ছেই যে আপনার দিকেই উঠছে যে সভাপতি কোথাও দলের মধ্যে কি কোণঠাসা, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? খুব ভালো কথা বলেছেন। যদি এটা হয়েই থাকে, এটা খারাপ কিছু না। মানে এটারও কি কোনো দিক আছে? মানে হ্যাঁ, দিক আছে। কোণঠাসা এই কথাটা বললেন, কিন্তু আমি তো আর বলবো না আমি কোণঠাসা নয়, আমি খুব আছি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, দিনের বেলা সূর্য ওঠে, তখন কি আকাশের ওই নক্ষত্রগুলো, তারাগুলোকে দেখতে পায়? পায় না। রাত্রে যখন সূর্য থাকে না, তখন কিন্তু তারাগুলো সব দেখা যায়। তো আমার তো সবাইকে দরকার। আমার এত ঔজ্জ্বল্য বাড়ি কি হবে? আচ্ছা, আমার ঔজ্জ্বল্য বাড়ালাম, বাকিরা ম্লান হয়ে গেল, সেটা ভালো না? সবাইকে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি যদি আনতে পারি সবার সামনে, সবাইকে যদি আমি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে পারি, সেটা ভালো। নিজের উজ্জ্বলতা বাড়াবো না সমস্ত নক্ষত্রের উজ্জ্বলতা বাড়াবো, এটা আপনি বিচার করুন। মানে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন আপনি, যে সবাইকে সামনে এগিয়ে দিতেই কোথাও নিজেকে একটু চুপচাপ থাকতে হয়। এটা কোণঠাসা নয়, এটা সবাইকে সামনে এগিয়ে দেওয়াটাই মূল। আমি নিজের উজ্জ্বলতা বাড়াচ্ছি, কিন্তু আমার যারা আকাশ ভর্তি নক্ষত্র, সেটাকে ম্লান করলাম, সেটা ভালো হবে না? নক্ষত্রগুলোকে আমি জাগিয়ে তুললাম, আরো উজ্জ্বলতা বাড়ালাম, সঙ্গে আমিও থাকলাম, অসুবিধা কোথায়? তবেই তো হবে সুন্দর। কিন্তু সকলে করি আহ্বান, আমাদের নেতৃত্ব তাই বলছে, সবাইকে নিয়ে চলো, নিজের উজ্জ্বলতা বাড়িও না, সবাইকে সকলের উজ্জ্বলতা বাড়াও, তোমার উজ্জ্বলতা অটোমেটিক বাড়বে, তাই না? খুব সুন্দর একটা উদাহরণ আমরা পেলাম। সন্তান যদি খুব বড় কিছু হয়, তখন খোঁজে তোর বাবা মাটা কে। তা দল যদি অনেক বড় হয়, সব উজ্জ্বল হয়ে যায়, তখন তো খুঁজবে এর নেতাকে, নেতৃত্ব কে দিচ্ছে, অটোমেটিক তখন সেই জায়গাটা এসে যাবে। অর্থাৎ নিজেকে একটু ম্লান রেখে সবাইকে উজ্জ্বল করে দেওয়া, উনি যেটা বললেন, খুব সুন্দর একটা উদাহরণ আমরা শুনলাম এবং প্রশ্নের উত্তরটাও আপনি খুব ভালোভাবে দিলেন। আরেকটা জিনিস, যে এই যে জেলা স্তরের নেতৃত্বদের সাথে রাজ্য স্তরের নেতৃত্বদেরও একটা সংযোগ কোথাও বাড়ছে, এই যে এত সভা, এবং শুভেন্দু অধিকারী এই যে এতবার মুর্শিদাবাদ জেলায় আসছেন, শক্তি যোগাচ্ছেন দলকে, এবং পর্যবেক্ষক হিসেবে তিনি জেলাকে কিন্তু অনেকটা বেশি সময় দিচ্ছেন। তো এই দিক থেকে আমি যদি একটা প্রশ্ন রাখি আপনার কাছে, যে দলের কি কোনো মানে দলকে কি একটু কঠোর করা প্রয়োজন আছে? মানে আপনারা কি ভাবছেন যে দলকে একটু কঠোর করাও প্রয়োজন? কঠোর বলতে দলীয় সংগঠনকেই একটু কঠোরভাবে দেখা দরকার। বিষয়টা হচ্ছে, দেখুন, এখানে দুটো জিনিস আমাদের কাজ করে। একটা হচ্ছে মমতা ব্যানার্জির দলকে পরিচালনা করার একটা সুন্দর পদ্ধতি, যে ওই ফর্মুলা সবাইকে অ্যাক্টিভ করা। তো সেই ক্ষেত্রে তার নির্দেশও রয়েছে। আমাদের অবজারভার ঘন ঘন আসছে, আর পাশাপাশি অবজারভার নিজেও খুব পরিশ্রমী। আমাদের শুভেন্দু অধিকারী খুব পরিশ্রমী, খুব ব্রাইট ছেলে। আপনি জানেন, নন্দীগ্রামে ও আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসছে। একসময় তো এরকম আন্দোলন ছিল যে শুভেন্দু অধিকারী হয়তো বাঁচবেই না, আন্দোলন করছে। নেত্রীর নির্দেশে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তখন ভয়ানক আন্দোলনে যুক্ত, তার প্রাণ সংশয়। সেখানে পুলিশের একদিকে অত্যাচার, একদিকে সিপিএমের হারমাদদের অত্যাচার, তার মধ্যে থেকে সে উঠে এসছে। এবার তার মধ্যে একটা নেতাকে আমাদের জেলা অবজারভার পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য।
তার কাজের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে পারছি এবং তাকে কাজে লাগিয়েই তো আমরা আজকে মুর্শিদাবাদে বিরোধী শূন্য করেছি পঞ্চায়েতে, আর তাকে কাজে লাগিয়ে আমরা আগামী লোকসভাতেও আমরা আশা করছি বিরোধী শূন্য 3-3 আমরা করব। আচ্ছা, অর্থাৎ দলকে নির্দেশ করার যে পদ্ধতি আপনি সেক্ষেত্রে যেটা আমার প্রশ্ন ছিল, অর্থাৎ কোনো কঠোরতা নয়, যেরকম এটা খুব স্বাভাবিক পদ্ধতিতে, স্বাভাবিক সাবলীল সুন্দর, এইভাবে আমরা করছি। 19শে জানুয়ারির ব্রিগেড সমাবেশ তো আছেই, কিন্তু আমরা যেটা 3 তারিখেও দেখলাম এবং যেটা সবাই মানে সব দিক থেকেই শোনা গেল নাকি বহরমপুর একটা মিনি ব্রিগেড, এবং আবার জেলায় আসছেন 10 তারিখ শুভেন্দু অধিকারী। কীরকম প্রস্তুতি চলছে জেলায়? আমার সাগরদিঘিতে ব্যাপক প্রস্তুতি আমরা নিচ্ছি, আমরা প্রস্তুতি সভা করব এবং সেখানে শুভেন্দু অধিকারী আসছেন এবং আমি তো জেলার সভাপতি, কিন্তু তার আগে তো আমি এমএলএ ফ্রম সাগরদিঘি, তো ওটাই তো মূল ব্যাপারটা, জায়গাটা। তো সাগরদিঘিতে খুব স্বাভাবিকভাবে আমাকে একটা খুব ভালো মিটিং করতে হবে এবং সেটা দুটো দিক আছে, একটা হচ্ছে যে কর্মীদের মনে উৎসাহটাকে আরও বাড়ানো, আর এদিকে হচ্ছে শুভেন্দুকে তো আমি একটু দেখাবো, দেখো আমার সাগরদিঘি কেমন, এটাও তো ব্যাপারটা রয়েছে রাজনীতিতে। এই কম্পিটিশন বললাম না যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমিও সামিল, আমিও পিছিয়ে সভাপতি বলে তা না, আমিও একজন প্রতিযোগী, সেই প্রতিযোগিতাতে থাকবো এবং আমি আশা করব যে মুর্শিদাবাদে যত জায়গায় যত মিটিং হয়েছে সবচেয়ে বড় মিটিংটা সাগরদিঘিতেই হোক। অর্থাৎ জেলার সভাপতি হিসেবে জেলার সামলানোর পাশাপাশি সাগরদিঘির বিধায়ক হিসেবেও একটা আলাদা দায়িত্ব। সেদিন আমি সভাপতি, সেদিন আমি ওখানকার বিধায়ক, সেই হিসাবে মিটিংটা করবো এবং ওদিন আমি একজন প্রতিযোগী, যে সবাই যেখানে মিটিং করেছে আমার মিটিংটা আর একটু বড় করে হোক, আর শুভেন্দু সেখানে বক্তৃতা করবে। এটাই আমাদের ভালো লাগা, এটাই আমাদের বার্তা মানুষের কাছে, যে না আমরা সবাই ময়দানে মাঠে আছি, মানুষের সাথে আছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং যেটা আমার একদম শেষ প্রশ্ন ওনার কাছে, যে জেলার সভাপতি হিসেবে একদম দলীয় সংগঠনকে চাঙ্গা রাখতে, দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে কিভাবে উৎসাহ জুগিয়ে যাবেন? একটাই বার্তা, আমাদের কোনো কথা বলা দরকার নেই, শুধু নেত্রী মমতা ব্যানার্জি তার যে কর্মসূচিগুলো রয়েছে, তার যে মানুষের জন্য যে তিনি বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন, শুধু সেইগুলো মানুষকে পৌঁছে দেওয়া, ঠিকমতো পাচ্ছেন কিনা। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, যাতে বিরোধীরা মানুষকে ভুল বুঝিয়ে তারা যাতে তাদেরকে বিভ্রান্ত না করতে পারে, আর তাদের পরিষেবাতে আমাদের থাকা, এইগুলো করতে পারলে আমাদের দল ঠিক জায়গায় থাকবে, আমরা নির্বাচনে জিতবো, আমরা মানুষকে সাথে পাবো এবং মা মাটি মানুষ যে কথাটা, সেটাও আরও উজ্জ্বলতা তার বাড়বে। আর সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা সমস্ত কর্মীকে আমি আহ্বান জানাবো, আমাদের জেলার সমস্ত মানুষকে আহ্বান জানাবো যে আসুন নতুন মুর্শিদাবাদকে গড়তে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তার হাতকে শক্ত করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আমরা আবার মুখোমুখি অনুষ্ঠানে নিশ্চয়ই ওনাকে পাবো। আপনারা দেখতে থাকুন ইমাজিন কমিউনিটি টিভি। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, নমস্কার।